প্রথমেই আমি সকল আমার দর্শক যারা রয়েছেন বা যারা শুনছেন শ্রোতা রয়েছেন তাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদের উত্তর কমেন্টগুলো রিপ্লাই দিতে পারছি না, কিন্তু কমেন্টগুলো আমি সব পড়ছি। আমি একটু প্রবলেমের মধ্যে আছি বলেই এটা রিপ্লাইটা করতে পারছি না। আমি যেদিনই সুযোগ পাবো, একটু ফাঁকা পাবো, আমি বসে বসে সব রিপ্লাই করে দেবো। আজকের ভিডিওতে আলোচনা করব রবসান রবিনো, যে খবরটা চারদিকে ছড়িয়ে গেছে গতকাল থেকেই, আপনারা আশা করি পেয়ে গেছেন। আর অবশ্যই আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব, যেটা ম্যাচের আগে আমরা করে থাকি। প্রথমে আজকের ম্যাচ নিয়েই আলোচনা করে নেওয়া যাক। আজকে ম্যাচ আছে গোয়ার সাথে মোহনবাগানের, বিকেল 4:30 থেকে ম্যাচ। স্টার স্পোর্টস 3-তে দেখাবে, জিও হটস্টারে দেখাবে। যেগুলো আপনাদের কমেন্ট থাকে বা প্রশ্ন থাকে সেইগুলো আমি জানিয়ে দিলাম। নেক্সট আবার বলছি, আজকের ম্যাচ আগের দিনের থেকে অনেক কঠিন ম্যাচ হতে চলেছে। যাই বলুন না কেন, সব দিক বিচার করে গোয়া মোহনবাগানের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। মোহনবাগানের দুর্বলতা যেটা, সেটা হচ্ছে অনভিজ্ঞতা, এবং মোহনবাগানের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পিড। মোহনবাগানকে যেটা করতে হবে, তাদের অনভিজ্ঞতা যেটা রয়েছে সেটা, যে অভিজ্ঞ দু একজন প্লেয়ার রয়েছে তাদেরকে ঢেকে দিতে হবে। আর কোচকে মোহনবাগানের যে স্পিড, যেটা হচ্ছে অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে এনার্জি, সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে হবে। আর 90 মিনিট মাঠে ফুল এনার্জি নিয়ে খেলার ওপর ম্যাচের রেজাল্ট অনেকটা ডিপেন্ড করে থাকবে। এবং অবশ্যই আগের ম্যাচের মতো আজকের ম্যাচেও সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে মোহনবাগানের ডিফেন্স। মোহনবাগানের ডিফেন্স যদি সলিড থাকে, আগের দিনের ম্যাচের মতো যদি গোল না খায়, একটা গোল খেয়ে গেছিলো সেটা ঠিক আছে, কিন্তু সেটা শেষের দিকে, তা না হলেও যদি তারা গোলটাকে আটকে রাখতে পারে, তাহলেও কিন্তু আজকের ম্যাচও খুব কঠিন হবে না। সবটাই ডিপেন্ড করে আছে মোহনবাগান ডিফেন্সের ওপর। মোহনবাগান কীভাবে ডিফেন্ড করছে এবং কিভাবে ক্লিন শিট রাখতে পারছে, তার উপর ম্যাচের রেজাল্ট ডিপেন্ড করে আছে। প্লেয়াররা মাঠে গিয়ে 100% দিক, তাদের শেষ পর্যন্ত যতটা তাদের ক্ষমতা, তার শেষ পর্যন্ত যদি তারা লড়াই করে যেতে পারে, তাহলে আশা করি আজকে আমরা ভালো রেজাল্ট পাবো। তবে রেজাল্ট যাই হোক, আমরা মোহনবাগান সমর্থকরা এই জুনিয়র টিমটার পাশে সবসময় আছি। এবং প্লেয়ারদের ফ্রি মাইন্ডে খেলতে হবে, কোনো চাপ নেই। জিতলে জিতবে, হারলে হারবে, কিচ্ছু যায় আসে না। তবে প্লেয়াররা নিজেদের প্রমাণ করার চেষ্টা করুক, নিজেরা কতটা পারে, তাদের মধ্যে কতটা পোটেনশিয়াল আছে সেটা দেখানোর চেষ্টা করুক, ব্যাস, তাহলেই হবে। আর ম্যাচের পর তো ভিডিও নিয়ে আসছি, সে ম্যাচে যাই রেজাল্ট হোক না কেন ভিডিও নিয়ে আসবো, এবং ম্যাচটা নিয়ে কি হলো না হলো সেটা নিয়ে আলোচনা করব। এবার যদি চলে আসি ইম্পর্টেন্ট টপিক, রবসান রবিনো। তো আমি কয়েকদিন আগে একজন কমেন্ট করেছিলেন, তাকে উত্তর দিয়েছিলাম যে আমার পক্ষে সম্ভব হয় না রাত্রিবেলার দিকে ভিডিও বানানোটা। ফলে কোনো ব্রেকিং নিউজ পেলেও আমাকে সেই খবরটা দিতে দিতে পরের দিন সকাল হয়ে যায়। ফলে আমার চ্যানেল থেকে ওই রকম ব্রেকিং নিউজ যেই মুহূর্তে বেরোচ্ছে সেই মুহূর্তে চলে আসবে, এই সম্ভাবনাটা একদমই নেই বলতে পারে। তো চারদিকে যে খবরটা বেরিয়েছে সেটার ওপর ভরসা করি, এবং ম্যাক্সিমাম জায়গা থেকে কনফার্ম করা হয়েছে যে রবসান রবিনো সম্ভবত মোহনবাগানে আসতেই চলেছে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করে লাভ নেই যে রবসান রবিনো আসবে কি আসবে না, সেটা ঠিক সময় বোঝা যাবে। যদি ধরেই নি রবসান রবিনো আসছে, তাহলে প্রশ্নটা এখানেই জাগছে যে রবসান রবিনোকে কি সত্যিই মোহনবাগানের প্রয়োজন ছিল? এবং আমি জানি প্রচুর মোহনবাগান সমর্থকের মনে এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে। তো আমি এর উত্তর দেবো, দেখুন, প্রয়োজন অবশ্যই ছিল, এবং কোচ হোসে মলিনা নিশ্চয়ই এই ট্রান্সফার ডিলটার নেপথ্যে রয়েছেন, তাকে জিজ্ঞেস করেই প্লেয়ারকে আনা হচ্ছে। অতএব তিনি যদি মনে করেন যে তার টিমে এরকম প্লেয়ার লাগবে, তাহলে সেটা লাগবে, সেটা তো আমাদের বলার কিছু নেই। তিনি টিম করছেন, তিনি প্ল্যান করছেন, তার যেরকম মনে হচ্ছে তিনি সেরকম বলেছেন, এবং নিশ্চয়ই তিনি দেখেছেন কোনো একটা জায়গায় বা কোনো একটা বিশেষ কারণে রবসান রবিনোকে তার প্রয়োজন আছে। তবে প্রথমেই বলি, গ্রেগ স্টুয়ার্টের বদলি কিন্তু রবসান রবিনো নয়, আমার অন্তত মনে হয় না। কারণ গ্রেগ স্টুয়ার্ট যে ধরনের খেলাটা খেলে বা অ্যাটাকিং মিডফিল্ডারের যে রোলটা, সেইটা রবসান রবিনো কিন্তু ফুলফিল করবে বা সেই রকম খেলে, ব্যাপারটা এরকম নয়। তবে এটাও ঘটনা, রবসান রবিনো আসার ফলে আমাদের অ্যাটাকিং মিডফিল্ডারটার জায়গায় যদি আমরা একজন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসি বা জনি কাউকোর মতো কোনো প্লেয়ারকে নিয়ে আসি, সেটা কাজে দিতে পারে। সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাটা রবসান রবিনো থাক, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার থাক, সেই জায়গাটা দিয়ে ম্যানেজ হলেও হতে পারে। তাহলে এখন দুটো প্রশ্ন দাঁড়িয়ে গেল যে রবসান রবিনো যদি গ্রেগ স্টুয়ার্টের বদলে না আসে, তাহলে রবসান রবিনো কার বদলে এলো? আর রবসান রবিনো যদি গ্রেগ স্টুয়ার্টের বদলে এসে থাকে, তাহলে তো মিডফিল্ডে সেন্ট্রাল মিডফিল্ড বলুন, অ্যাটাকিং মিডফিল্ড বলুন, যে জায়গাটা আমাদের গতবার শুধুমাত্র স্টুয়ার্ট ছিল, সেই জায়গাটা তো কেউই থাকছে না। তাহলে কি তার জায়গায়ও আর একটা প্লেয়ার আসবে? যদি ধরে নিই যে তার জায়গায়ও আর একটা প্লেয়ার আসতে চলেছে, তাহলে এই টিম থেকে বাদ যাবে কে?
এখন রবসান রবিনোর খেলার ধরনটা যদি মোহনবাগানের কোনো একটা প্লেয়ারের কাছাকাছি হয় সেটা কিন্তু দিমিত্রি পেট্রাটস। আবার আমরা চারদিক থেকে খবর পাচ্ছি দিমি হয়তো যাচ্ছে না, দিমি থেকে যাচ্ছে, দিমির কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে কি মোহনবাগান একজন এক্সট্রা বিদেশি আনলো, মানে যেরকম নুনোরেস ছিল সেই রকমই কি রবসান রবিনোকে এক্সট্রা হিসেবে রেখে দেওয়া হবে? বা রবসান রবিনোকে এক্সট্রা হিসেবে না রাখলেও কি দিমিত্রিকে এক্সট্রা হিসেবে রেখে দেওয়া হবে? কারণ দুজন ডিফেন্ডার লাগছে, তার মধ্যে রড্রিগেজ কনফার্ম, টম অ্যালড্রেড থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, তার সঙ্গে নুনোরেস রয়েছে। তো ডিফেন্ডারের জায়গাটা ওরকমই হয়ে আছে, দুটো ডিফেন্ডার থাকবে। স্ট্রাইকারের জায়গা তো এই মুহূর্তে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন দুজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার রয়েছে। এখন প্রশ্নটা দাঁড়িয়ে আছে মিডফিল্ড নিয়ে। মিডফিল্ডে কি দিমিত্রি পেট্রাটস তার সঙ্গে একজন প্লেয়ার ইনক্লুড হবে এবং একজন প্লেয়ার এক্সট্রা হিসেবে থাকবে? আর দুজন যদি মিডফিল্ডের প্লেয়ার ইনক্লুড হয় তাহলে দিমিত্রির কি হবে? এবার রবসান রবিনোকে নিয়ে যদি বলতে হয় তাহলে একটা কথাই বলবো যে রবসান রবিনো যথেষ্ট ভালো মানের প্লেয়ার, ব্রাজিলিয়ান প্লেয়ার, মানে বোঝাই যাচ্ছে তার স্কিল রয়েছে এবং আমরা তার খেলা দেখেছি। সে প্রায় একটা ম্যাচ একা হাতে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল। প্লেয়ারটার মধ্যে পোটেনশিয়াল আছে, প্লেয়ারটা মোহনবাগানে খেলার যোগ্য প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার। এই সমস্ত বিষয় নিয়ে কোনো প্রশ্নচিহ্ন কিন্তু নেই। প্রশ্নচিহ্নের জায়গাটা হচ্ছে যে রবসান রবিনো অ্যাকচুয়ালি কার রিপ্লেসমেন্ট বা কোন জায়গাটা খেলবেন। কারণ আমরা তাকে দেখেছি ম্যাক্সিমাম উইংয়ে খেলতে, বা আইএসএল অন্য প্লেয়ারদের সঙ্গে কম্পেয়ার করলে আপনি আলাদিন আজারে যেরকম খেলে সেই ধরনের প্লেয়ার, সেই স্টাইলের প্লেয়ার, নোয়া সাদুই যেরকম খেলে সেই স্টাইলের প্লেয়ার বলতে পারেন। তবে আরও একটা ছোট্ট জিনিস বলে রাখা দরকার, এখনো পর্যন্ত কিন্তু আইএসএল এর নতুন সিজনের বিদেশি নিয়ে কোনো গাইডলাইন পাওয়া যায়নি। ধরেই নেওয়া হচ্ছে যে আইএফএফ কিছু করবে না, যা আছে তাই থাকবে, ওই 6 জন বিদেশির গল্পই থাকবে। কিন্তু যদি এরকমও কিছু চেঞ্জ করে যে 10টা করে প্লেয়ার নিতে দিল বা 8টা করে প্লেয়ার নিতে দিল আর ম্যাচ ডের 48 ঘন্টা আগে যে কোনো 6টা প্লেয়ারকে রেজিস্টার করতে দিল পরবর্তী ম্যাচের জন্য, এরকম যদি সিস্টেম হয় তাহলেও চলবে। সেক্ষেত্রে মোহনবাগানকে নিয়ে আমাদের যে চিন্তাটা থাকছে যে এই প্লেয়ার কার বদলে ওই প্লেয়ার কার বদলে, সেসবও থাকবে না। 8টা প্লেয়ার আমরা হেসে খেলে নিতে পারি। সেক্ষেত্রে নুনোরেজ এক্সট্রা প্লেয়ার হিসেবে রয়েছে, সেক্ষেত্রে আমরা রবসান রবিনোকেও এই টিমের সাথে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের একটা রিপ্লেসমেন্ট আনলেই টিমটা সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, আইএসএল কমিটি কোনো ডিসিশন নেয় কিনা, নতুন কোনো নিয়ম আনে কিনা, তার উপর আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।